নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর চারটের চারদিকের শুরুতেই আমাদের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। ন্যায় যাত্রায় ভাঙলো রাহুলের গাড়ির কাজ, ঢিল ছোড়ার অভিযোগ শুরুতে উঠেছিল এবং তারপর যে বিবৃতি দেয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, সেখানে বলা হয় যে ঢিল ছোড়ার জন্য নয়। যেটা জানা যাচ্ছে যে এক মহিলা গাড়ির সামনে চলে আসে এবং তার কারণেই নিরাপত্তা বেষ্টনীর যে দড়ি, সেই দড়ি লেগে গাড়ির কাজ ভাঙে। সব মিলিয়ে এই নিয়ে জটিলতা তৈরি হয়। অভিযোগ পাল্টা অভিযোগ। ভারত জোড়ো ন্যায় যাত্রার আজকে 18তম দিন এবং আজ বাংলায় যখন রাহুলের গাড়ি প্রবেশ করে মালদায়, তার গাড়ির কাজ ভাঙে এবং রাহুলের গাড়ির কাজ ভাঙা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস বিবৃতি দিয়েছে। জাতীয় কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীর দড়ি গিয়ে আচমকা গাড়ির কাছে গিয়ে পড়ে। অধীরের ঢিল ছোড়ার যে দাবি ছিল শুরুর দিকে, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী যে অভিযোগ করেন, সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয় এবং যেটা বলা হয় ঢিল ছোড়ার কারণে ভাঙেনি কাজ। ভিড় থেকে আচমকা এক মহিলা রাহুলের গাড়ির ঠিক সামনে চলে আসে এবং গাড়ির ব্রেক কষতে হয়। আচমকা সংঘর্ষে গাড়ির কাজ ভেঙে যায়। মালদায় গাড়ির সামনে মহিলা চলে আসার ফলেই রাহুল গান্ধীর গাড়ির কাজ ভেঙে যায়, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। 18তম দিন আজকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার এবং বাংলায় প্রবেশের সঙ্গে সঙ্গে মালদায় রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে যা যা ঘটলো ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরছি। যেমনটা বলছিলাম শুরুতে, অধীর রঞ্জন চৌধুরী তিনি যেটা অভিযোগ করেন যে ঢিল ছোড়া হয়, সংঘর্ষের কারণে এই ঘটনা, কিন্তু তারপরে সেই অভিযোগ ওড়ালো জাতীয় কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে, যেটা তাদের দাবি যে একজন মহিলা গাড়ির সামনে চলে আসে এবং তারপর নিরাপত্তা বেষ্টনীর যে দড়ি তা গাড়ির কাছে লাগে এবং কাজ ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। বাংলায় রাহুলের গাড়ির কাজ ভাঙেনি, ভাঙা গাড়ি নিয়ে বাংলায় ঢুকেছেন রাহুল, এই দাবি করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই মালদায় দাঁড়িয়েই। আপনাদের জানিয়ে রাখি, একদিকে রাহুল গান্ধী তার ন্যায় যাত্রার যে কর্মসূচি আজ বাংলায় প্রবেশ করেছে এবং মালদায় তার গাড়ির কাজ ভেঙেছে, যা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এবং শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেস যা দাবি করেছে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথা বলি, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বাংলায় আদৌ গাড়ির কাজ ভাঙেনি, কাজ ভেঙেছে বিহারের কাটিহার, কিষানগঞ্জে। সব মিলিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। শোনাবো অধীর রঞ্জন চৌধুরী তিনি কি দাবি করেছেন। কি হয়েছে এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধী আনার জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় ভালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য ধরনের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি, এই ধরনের কোনো মানে হয় না। এই সংকীর্ণতা এটুকু বলতে পারি। অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। একটা কথা হচ্ছে, রাহুল গান্ধীর মতো একটা জাতীয় চরিত্র বাংলায় এসছেন, তার গাড়ির কাজ ভাঙলো। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেব ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হচ্ছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা। কিন্তু এখানে দাদা কাজটা কোথায় কেউ পিছনে থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম এই ঘটনাকে নিয়ে অধীর রঞ্জন চৌধুরী প্রথমে যে দাবি করেছিলেন ঢিল ছোড়ার তার যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু একেবারে নস্যাৎ করে দিয়েছে জাতীয় কংগ্রেস। আরো বিস্তারিত জানবো মালদা থেকে। আমরা জানি যে প্রথম থেকেই বলছি যেমনটা, যে সফর সঙ্গী কলকাতা টিভি এবং বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা ভারত জোড়ো ন্যায় যাত্রার সফর সঙ্গী, কথা বলবো তার সঙ্গে সরাসরি। সুচন্দ্রিমা, এই যে মালদায় প্রবেশের পর যে ঘটনা ঘটলো গাড়ির কাজ ভাঙাকে নিয়ে, অধীর রঞ্জন চৌধুরী তিনি দাবি করলেন ঢিল ছোড়ার এবং তারপর
এক্স হ্যান্ডেলে পোস্ট জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, তারা যেটা বলছে যে একজন মহিলা গাড়ির ঠিক সামনে চলে আসে এবং তারপর এইভাবে কিভাবে এই গাড়ির কাজ ভাঙে তারা তা বিস্তারিত জানিয়েছে। তুমি কি জানতে পারছো এই মুহূর্তে কি খবর রয়েছে কংগ্রেস সূত্রে? দেখো, আমি কলকাতা টিভি দর্শকদের এর আগেই যে লাইভ সম্প্রচার এখান থেকে করলাম তখনই আমি সেই লাইভে উল্লেখ করলাম যে এটি সবাই বলছে যে হামলা হয়েছে, এটি একটি দুর্ঘটনা। এবং কলকাতা টিভি সবার প্রথম কিন্তু তখন লাইভে যে ছবি দেখালাম, যে গাড়ির ছবি, সেই গাড়ি যখন কাটিহারের একটি কলেজের সামনে এসেছিল, প্রচুর মানুষের ভিড়। কাটিহারের একেবারে যেখান থেকে আজকে যাত্রা শুরু হয়েছে তার পরবর্তী সময় লাভা অঞ্চল পর্যন্ত, মানে বাংলা এবং বিহারের বর্ডারে যেই জায়গায় ফ্ল্যাগ হস্তান্তর হবে সেই জায়গা পর্যন্ত বাস থেকে নেমে রাহুল গান্ধী গাড়ির ছাদে বসে রোড শো করতে করতে আসেন এবং প্রচুর মানুষ তাকে মালা পরাচ্ছেন, ফুল ছুটছেন, বাচ্চারা গাড়ির ওপরে উঠছে, কেউ ফুল দিচ্ছে, কাউকে রাহুল গান্ধী ফুল ফেরত দিচ্ছেন। সেই রকম ছবির মধ্যে দিয়ে কিন্তু আসছিল। যদি সেরকম কোনো জায়গায় সত্যি পাথর ছোড়াছুড়ির মতো ঘটনা হয়, আমরা এত জন সাংবাদিক এখানে এই গাড়িতে উপস্থিত রয়েছে এবং এই যে ডিস্টেন্স দেখতে পাচ্ছ এর থেকেও কম ডিস্টেন্সে তার রোড শো চলছিল, তিনি গাড়ির উপরে বসেছিলেন। অন্তত বড় পাথর, যে পাথর দিয়ে গাড়ির কাঁচ ভাঙার মতো ক্ষমতা রয়েছে, সেই পাথর দিয়ে যদি গাড়ির কাঁচ ভেঙে থাকে চলন্ত গাড়িতে, নেতৃত্ব তারা সেখানে যারা বসেছিলেন, রাহুল গান্ধী, বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং, তাদের গায়ে ছিটে ফোটা তো আঘাত লাগবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এত নিরাপত্তা ব্যবস্থা, রাহুল গান্ধীর Z+ নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের যে নজরদারি, তার মধ্যে দিয়ে যদি সিকিউরিটির নজরে কেউ আসতো নিশ্চয়ই সেখান থেকে কোনো গ্রেফতারির ঘটনা ঘটতো। এই ঘটনা নিয়ে যখন সামনে আসে, যখন তিনি ফ্ল্যাগ হস্তান্তরের পর ওখান থেকে গাড়ির থেকে নেমে ওই গাড়ি নিয়ে যখন বেরিয়ে যান, সেই গাড়ি যখন ক্রস করতে যায় ঠিক সেই সময় দেখা যায় যে তার পেছনের কাঁচটা পুরো চুরমার হয়ে ভেঙে রয়েছে। প্রশাসনের সঙ্গে কথা বলা হয়, কাটিয়ারের যে পুলিশের যারা দায়িত্বে ছিলেন তারা সেখানে বলা বলি করছে যে দড়ি দিয়ে এই ডি সার্কেলটা তৈরি করা হয়, যে যার মধ্যে সিকিউরিটি ব্যবস্থা থাকবে, সেখানে যে চাপ সৃষ্টি হয়েছিল গাড়ির পিছনের অংশে, যে চাপ সৃষ্টি হয়েছিল সেই চাপে কিন্তু গাড়ির কাঁচটা ভাঙতে থাকে। এবং একটা জায়গায় চিড় ধরলে আমরা প্রত্যেকেই জানি সেখানে এই ধরনের বিশেষ গাড়িতে যে কাঁচগুলো থাকে সেগুলোতে যদি কোনো আঘাত থাকে সেই কাঁচ কিন্তু তাতে গুঁড়ো গুঁড়ো হয়ে সেই কাঁচ ভেঙে পড়তে থাকে এবং সেই দড়ির সেই টানের পরে কিন্তু আস্তে আস্তে যখন বাংলায় প্রবেশ হয়, গাড়ির যখন তিনি বাসে আবার চলে যান, সেই সময় কিন্তু গাড়ির কাঁচটাকে পুরোপুরি ভাঙা হয়, না হলে সেটা একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটা হামলা না দুর্ঘটনা, এই যে একটা বিতর্কের সৃষ্টি হয়। জয়রাম রমেশকে সাংবাদিক বৈঠকেই আমরা প্রশ্ন করি যে এটা কি, তিনি কিন্তু ঘটনাকে ছোট্ট ঘটনা বলেই অভিহিত করেন যে এই ধরনের বিভিন্ন অভিযোগ সামনে আসে ঠিকই, কোথাও পোস্টার ছেঁড়া হয়, কোথাও গাড়ির কাঁচ ভাঙা হয়। সব থেকে বেশি অসুবিধা যে রাজ্যে হয়েছে তার নাম আসাম এবং বারবার কংগ্রেস নেতৃত্ব সেটা বলেই এসেছে। তাই আজকে রাহুল গান্ধী যার গাড়ির কাঁচ যদি ইট মেরেই ভাঙা হয়, সেই রাহুল গান্ধী এবার হুট খোলা গাড়িতে করে অধীর রঞ্জন চৌধুরীকে পাশে বসিয়ে আবারও রোড শো করছেন সেই মালদার বুকেই, তাহলে এমন সাহসিকতা তো সত্যি জাতীয় রাজনীতিতে আর কেউ বোধহয় দেখাতে পারবে না। না কোনো জ্যাকেট রয়েছে, না কোনো বুলেট প্রুফ গাড়ি রয়েছে, না কোনো শেড রয়েছে গাড়ির মাথায় যে তার দিকে কেউ ঢিল ছুড়বে আর সেই ঢিলে জাস্ট একটা আদলা ঢিলে গাড়ির টয়োটার মতো গাড়ির তার ব্যাক সিটের কাজ ভেঙে যাবে। সেই ঘটনা বিহারের বুকে হয়েছে, তারপর বাংলায় প্রবেশ করেছে। একে বারংবার যেটা কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে সুপ্রিয়া সিনের তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ভুল খবর ছড়ানো বন্ধ করা হোক, এবং কংগ্রেসের তরফ থেকে এই পোস্ট আসার পরে তাকে রিটুইট করা হয়েছে। কিন্তু কংগ্রেস হ্যান্ডেলের এই পোস্টকে রিটুইট করেছে তৃণমূল নেতৃত্ব, যে তারা পরিষ্কারভাবে এটা বোঝাতে চাইছেন যে এটা একটা বিতর্ক ছড়ানোর জন্য, প্রশাসনের দিকে বিতর্ক ছড়ানোর জন্য দুর্ঘটনা দুঃখজনক। যদি তাতে কেউ আহত হতেন তাহলে সেই ঘটনা আরো দুঃখজনক, কিন্তু কাউকে বাঁচানোর জন্য গাড়ির সামনে অনেকেই আসছিলেন, শিশু হোক, মহিলা হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, প্রত্যেককে সাবধানের সঙ্গে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটতো, এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সাধারণ মানুষের যেমন নিরাপত্তা রয়েছে ঠিক তেমন ভাবে জনপ্রতিনিধিরও রয়েছে,
ঠিক সেইভাবে এই যে আমি আগের লাইভে আমি যখন বলেছিলাম দুপুর 2টো নাগাদ যে এটাকে কিন্তু একটা হামলার ঘটনার রং লাগানো হচ্ছে, যা কিন্তু একটা দুর্ঘটনা এবং নিছক দুর্ঘটনায় কত ভুয়ো খবর এভাবে ছবির সামনে থাকা সত্ত্বেও মুখে মুখে ভুল খবর চলে আসে তা কিন্তু বোঝা যাচ্ছে। এবং ঘটনাটি কাটিহারে, যেখানে ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গাড়িতে রাহুল গান্ধী বসেছিলেন তার পাশে বসে রয়েছেন অখিলেশ প্রসাদ সিং, যিনি বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি। বাংলার নয়, যদি বাংলাতে হতো তাহলে সেই ফ্ল্যাগ হস্তান্তরের পর তার পাশে অধীর চৌধুরী বসে থাকতেন। তাই পরিষ্কার এই স্বাভাবিক জিনিসগুলোকে একটু বোঝা উচিত। অডিও ভিজুয়াল মাধ্যম এখন এত বেশি, প্রত্যেক মানুষের হাতে মোবাইল চলে এসেছে, প্রত্যেকে ভিডিও সংগ্রহ করে, প্রত্যেকে সাংবাদিকতার বিষয়টাকে এত কাছ থেকে দেখছে যে তারা কিন্তু কোনটা দুধ আর কোনটা জলকে পরিষ্কারভাবে বুঝতে পারেন। তাই ভুয়ো খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে যায় যারা, তারা অন্তত তোমাকে একটু বিরত করছি এবং তোমার কথা রেশ ধরেই বলছে। তুমি যেমনটা বলছিলে যে কিছুক্ষণ আগে জয়রাম রমেশ কংগ্রেস সাংসদ তিনি বলেছেন এই ঘটনাকে ছোট ঘটনা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি উল্লেখ করেছেন এই ঘটনা সম্পর্কে দেখাবো। सभी जगहों में छोटे मोटे ऐसे चीजें होते, हमें परेशानी का सामना करना पड़ता है। हमारे पोस्टर फाड़े गए थे जलपाईगुड़ी में, आज शीशा टूटा गया है, पर ये चलता रहता है। इससे भारत जोड़ो न्याय यात्रा रुकेगा नहीं, इससे इंडिया गठबंधन कमजोर नहीं होगा। जो लोग इंडिया गठबंधन को कमजोर करने में लगे हुए हैं, मैं उनको साफ कह देना चाहता हूं कि पश्चिम बंगाल के मुख्यमंत्री ने स्वयं स्वीकारा है कि इंडिया गठबंधन को मजबूत करना उनकी भी प्राथमिकता है। इतनी ही प्राथमिकता है उनके लिए जितना कि हमारे लिए। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা যখন প্রশ্ন করেন জয়রাম রমেশকে, তার প্রশ্নের উত্তরেই এই ঘটনাকে ছোট ঘটনা বলে উল্লেখ করেন জয়রাম রমেশ। আপনাদের শোনালাম তার বক্তব্য। এবার যেমনটা বলছিলাম, অধীর রঞ্জন চৌধুরী তিনি শুরু থেকে যেটা দাবি করেছিলেন ঢিল ছোড়ার দাবি, সেই দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়ে উড়িয়ে দিয়ে কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট, কি পোস্ট? সুপ্রিয়া শ্রীনেতের এক্স হ্যান্ডেলে পোস্ট, ঢিল ছোড়ার কারণে ভাঙেনি গাড়ির কাঁচ। জানি রাখি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও পোস্ট করা হয়েছে। ভিড় থেকে আচমকা এক মহিলা রাহুল গান্ধীর গাড়ির ঠিক সামনে চলে আসে, আচমকা গাড়ির ব্রেক থামানোর জন্য মহিলা গাড়ির ঠিক ওপরে এসে পড়ায়, কাঁচটি ভেঙে যায়। সব মিলিয়ে ঠিক কি ঘটেছে? দুর্ঘটনা নয়, হামলার ঘটনা নয়, দুর্ঘটনায় অবশ্যই দুর্ঘটনা, কিন্তু হামলার ঘটনা নয় এবং প্ররোচনামূলকভাবে কোনো দুর্ঘটনা ঘটানো হয়েছে এমনটাও নয়। এক্স হ্যান্ডেলে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যা বলা হলো তা থেকে এটা স্পষ্ট। এবার এর আগে যেমনটা আপনাদের বলছিলাম যে বহরমপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছেন, তিনি বলছেন এটা আদৌ বাংলায় হয়নি, এটা বিহারের কাটিহার কিষানগঞ্জে হয়ে এসছে, অর্থাৎ রাহুল গান্ধীর গাড়ির কাঁচ নাকি আগেই ভাঙা হয়েছিল। এই কথাই আজকে বলেছেন প্রশাসনিক সভা থেকে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক কি দাবি এখন শুনুন। রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না, এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ। পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। পরপর আপনাদের সামনে তুলে ধরলাম রাহুল গান্ধীর যে গাড়ির কাঁচ ভাঙার কাণ্ড, তা আদৌ হামলার ঘটনা নয়, তা নিছক দুর্ঘটনা। কে কি দাবি করেছেন আপনাদের সামনে তুলে ধরেছি। এই খবর নিয়ে ফিরছি, এই সংক্রান্ত আরো খবর রয়েছে একটা ছোট্ট বিরতির পর, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গে যে খবরে আমরা নজর রেখেছিলাম, ন্যায় যাত্রায় ভেঙেছে রাহুল গান্ধীর গাড়ির কাজ, এবং এই যে গাড়ির কাজ ভাঙা, এই ভাঙাকে কেন্দ্র করে কিন্তু অনেক তথ্য, অনেক রাজনৈতিক তরজা উঠে এসেছে, এবং তার মধ্যে থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এক্স হ্যান্ডেলে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করে বোঝানো হয়েছে, জানানো হয়েছে বিস্তারিতভাবে যে এটা নিছক দুর্ঘটনা, কোনো হামলার ঘটনা নয়। কিভাবে ঘটেছে আমরা জানলাম। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুচন্দ্রিমা, এবার একটা প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে বহরমপুরে তিনি যেটা দাবি করছেন যে রাহুল গান্ধীর গাড়ির কাজ আগে থেকেই ভাঙা ছিল, বাংলায় ঢুকে তা হয়নি। এই ঘটনা বাংলার নয়, বিহারের কাটিহার কিষানগঞ্জের। একদমই মধুমন্তী, তুমি ঠিকই বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মালদা থেকে এসে কংগ্রেসকে একহাত নিচ্ছেন, কিন্তু একই সঙ্গে যখন রাহুল গান্ধীর এই গাড়ির কাঁচ ভাঙার খবর সামনে আসছে, তিনি বলছেন যে রাহুল আমার থেকে বয়সও ছোট, এই ধরনের ঘটনা কাম্য নয়। কিন্তু তিনি বলার চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটায় না, এবং স্পষ্টভাবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করলেন যে ঘটনাটা বাংলায় নয়, কাটিহারে হয়েছে। দেখো, জনগণের প্রতি চতুর্থ স্তম্ভের একটা দায়িত্ব রয়েছে, গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। আমরা ভুল খবর সংগ্রহ যেমন করব না, ভুল খবর সম্প্রচারও করব না, এবং সঠিক খবর দর্শকদের পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাই আমি কিন্তু আবারও উল্লেখ করাতে চাইবো মধুমন্তী, কলকাতা টিভির দর্শকদের দুপুর 2টোর সময় সেই যে গ্রাউন্ড যেখানে জয়রাম রামের সাংবাদিক বৈঠক করলেন, এবং এত এই বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে যে কাজ কে ভাঙলো, এবং এই হামলা ঘটনা এই জায়গায় তোমাকে একটু বিরত করছে। অনেক বিতর্কই তৈরি হয়েছে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙাকে কেন্দ্র করে। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌমদা, আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মালদায় গাড়ির সামনে মহিলা চলে আসায় বিপত্তি, নিরাপত্তা বেষ্টনীর দড়ির ধাক্কায় কাঁচ ভেঙে যায়। একেবারে বিবৃতি দিয়ে জাতীয় কংগ্রেস জানিয়ে দিয়েছে। আপনাকে মনে করিয়ে দিই, আপনি বলেছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। দেখুন, আমার কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওটা বিহারে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে উনি কমসে কম ওনার আধিকারিকরা কি তাহলে ওনাকে সঠিক রিপোর্ট দিচ্ছেন না? পুলিশের ওপর থেকে কি ওনার কন্ট্রোল চলে গেল, নাকি উনি পুলিশকে কন্ট্রোল করতে পারছেন না? নিরাপত্তা বলয় বেষ্টনী রাহুল গান্ধীর ভেঙে গেল, এর দায় কি প্রশাসন নেবে না? এর দায় কি প্রশাসনের হাতে যায় না? সরকারটা কার? সরকারটা কি জো বাইডেনের? তো আমরা কপাল ভালো আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি ছোট ছেলের ঘটনা, বাচ্চা ছেলের ঘটনা, দুষ্টু ছেলেরা করেছে, এটা আমাদের কপাল ভালো। কখনো বলছেন কোথায় হয়েছে, বাংলার বাইরে হয়েছে। সৌম্যবাবু, আপনাকে একটু বিরত করছি, জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক সভায় যেটা বলেছেন, তিনি মনে করেন, তিনি দাবি করছেন যে এটা বাংলায় আদৌ হয়নি, বিহারের কাটিহার কিষানগঞ্জে হয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভেঙে তারপর বাংলায় আসে। তাহলে সেক্ষেত্রে তিনি প্রশাসনের দায়ের কথা বলছেন না, মানছেন না তিনি? এসব নাটক করার আমাদের প্রয়োজন পড়ে না। এসব নাটক আমরা তৃণমূল কংগ্রেসের বহুবার দেখেছি, আমাদের এসব করার উনি তো দাবি করছেন এটা বাংলাতে হয়নি। হ্যাঁ, উনি দাবি করছেন, উনি দাবি করতেই পারেন, উনি তো দাবি অনেক কিছুই করেন। তাহলে পোস্টার গুলো বক্সিগঞ্জের আরো একটা বিষয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কানাইয়া কুমার তিনিও কিন্তু দাবি করেছেন। আপনি আমার কাছে প্রতিক্রিয়া চেয়েছেন, আমার কথাটা শুনুন। হ্যাঁ, বলুন। প্রথম কথা হচ্ছে যে বক্সিগঞ্জটা কোথায়, যেখানে পোস্টার ছেড়া হলো, জলপাইগুড়িতে পোস্টার ছেড়া হলো, পারমিশন গুলো বন্ধ করে দিল, এটা কাদের সরকার? এটা কি জো বাইডেনের সরকার ছিল? আসলে বুদোর পিন্ডি বুদোর ঘরে চড়ানোর এখন চেষ্টা করা হচ্ছে, মানুষকে উদ্ভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। একটা জেড প্লাস সিকিউরিটি পাওয়া একজন মানুষ, কেন্দ্রীয় নেতা, তার গাড়ির কাজ যদি কাটিহারে ভেঙে যায়, আপনি তর্কের খাতিরে ধরে নিলাম, সে গাড়ি বদল হবে না, সে গাড়ি ঢুকে যাবে কলকাতার মালদা দিয়ে। সৌম্যবাবু, জাতীয় কংগ্রেস প্রেস বিবৃতি দিয়ে কিন্তু এই ঘটনা সম্পর্কে জানিয়েছে, এবং কিভাবে ঘটলো এটা নিছক দুর্ঘটনা। জয়রাম রমেশ তিনিও বলেছেন ছোট ঘটনা। শুনুন, আমি আপনাদের একটা কথা বলি, ঘটনা যাই হোক দায় প্রশাসনকে নিতে হবে। আমরা তো প্রশাসনকে বলছি যে প্রশাসনের কেন সিভিক ভলেন্টিয়ার ছিল, আপনি কি জাতীয় কংগ্রেসের বিবৃতি মানছেন না, এটা বলতে চাইছেন? মানে আপনি কি আমার মুখে কথা বসাতে চাইছেন? তাহলে আপনি ছেড়ে দিন।
আপনি তো প্রশাসনের উপর দায় ছেড়ে দিচ্ছেন। আমি আমার স্টেটমেন্ট যেটা দিচ্ছি সেই স্টেটমেন্টটা যদি চালাতে হয় চালান। আমি বলছি প্রশাসনের দায়। আপনি তো মুখপাত্র, আপনি তো কংগ্রেসের মুখপাত্র। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এটা একটা দুর্ঘটনা, এটা হামলার ঘটনা নয়। পশ্চিমবঙ্গের ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখপাত্র যে কথাটা বলছে দ্যাট ইজ অফিসিয়াল। আপনাকে এটা মানতে হবে। আপনি যদি না মানেন তাহলে চালাবেন না। আমি পরিষ্কার বলছি আপনাকে, পশ্চিমবঙ্গের মধ্যে ঘটনা ঘটেছে, এই ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে। আপনি তার মানে এটা মনে করতে হচ্ছে যে জাতীয় কংগ্রেসের বিবৃতি যা তা আপনি মানছেন না, তাই তো? আচ্ছা, অধীর চৌধুরী ওই গাড়িতে ছিল, রাহুল গান্ধী ওই গাড়িতে ছিল, তাহলে অধীর চৌধুরী আর রাহুল গান্ধী, অধীর চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, কাটিহার থেকে মালদার ডিস্টেন্স কত? আপনাকে আমি প্রশ্ন এবার করছি। সৌম্যবাবু, প্রশাসনের দায়িত্ব তো রয়েছে ঠিক কথাই, কিন্তু কোন প্রশাসন? সে তো কাটিহারের প্রশাসন। আরে আপনি তো সাংবাদিক, আপনি বলুন মালদা থেকে দূরত্বে কাটিহার কত দূর? অধীর চৌধুরী ওই গাড়িতে ছিল কি করে? অধীর চৌধুরী রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন। অধীর চৌধুরী যে তত্ত্ব দিয়েছেন ঢিল ছোড়া, তা কিন্তু নস্যাৎ করে দিয়ে আজকে জাতীয় কংগ্রেস যে বিবৃতি দিয়েছে তা তো আপনিও জানেন, আপনি তো কংগ্রেসের মুখপাত্র। You may have your own interpretation. It is our statement, whether you like or dislike it. আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি লোকেশন ভুলে যান। এটা দুর্ঘটনা নয়, এটা হামলার ঘটনা নয়, এটা দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা। আপনি বলতে পারেন, ইউ মে হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশন। আপনি সাংবাদিক, আপনাকে তো আমি বিরত করতে পারি না। আপনার টেলিভিশনে আপনি সব বলবেন। এটা আমি বলছি না, এটা জাতীয় কংগ্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে। পশ্চিমবঙ্গের কংগ্রেসটা কি? একজন মহিলা গাড়ির সামনে চলে আসে এবং তারপরেই দুর্ঘটনাটি ঘটে। ম্যাডাম এক মিনিট, পশ্চিমবঙ্গ থেকে আমরা যারা বলছি, অধীর চৌধুরীকে কি আপনি মনে করেন জাতীয় নেতা নয়, সিডব্লিউসি মেম্বার, বিরোধী দলনেতা? তার কথাটা ফালতু হয়ে গেল? অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। সময় হয়ে গেছে একটা বিরতি নেবার, বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম চারটের চারদিক নিয়ে। এবার যে খবরে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমরা জানি যে 5 দিনের জেলা সফরে রয়েছেন এবং তিনি আজকে যা বার্তা দিয়েছেন প্রশাসনিক সভা থেকে, তারই কিছু অংশ নিয়ে আমরা এবার আলোচনা করব। আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন, কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। তার আগে জানিয়ে রাখি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন। তিনি যে বার্তা দিয়েছেন, একলা লড়ার বার্তা। আমরা বারবারই দেখেছি যে এই প্রশাসনিক সভা থেকে কিন্তু বারবারই একলা লড়ার বার্তা তিনি দিয়েছেন। কংগ্রেসকে নিশানা করেছেন এবার মালদার মাটিতে দাঁড়িয়ে। কংগ্রেস বারবার জিতে কোন কাজটা করছে এই প্রশ্ন করেছেন তিনি। কোন কাজ করেছে কংগ্রেস? কংগ্রেস সিপিএম এর সঙ্গে মিলিত হয়েছে এবং বিজেপির হাত শক্ত করছে। তৃণমূল একাই হারাবে বিজেপিকে, একমাত্র শক্তি তৃণমূল যা বিজেপিকে হারাতে পারে। কংগ্রেসের গড়ে ফের একা লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে, পরপর 2টো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে, আপনাদের জন্য কি করেছে? আজকে এই জেলা থেকে আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না মাটি মানুষের সরকার। আচ্ছা, এবার তো শুনলাম ভোটে একলা চলার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শোনাই তিনি কি বলেছেন, যে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদায় যখন রয়েছেন, ঠিক সেইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বক্তব্য রাখছেন যে কংগ্রেসকে তিনি 2টি আসন দিতে চেয়েছিলেন, কংগ্রেস বলেছে 2টি আসনে হবে না, তাহলে কি 42টা চাই? প্রশ্ন মমতার। ফের কংগ্রেসকে আসন সমঝোতা নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে,
পরপর 2টো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে। আপনাদের জন্য কি করেছে? বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌর ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য, তিনি যেটা বলছেন যে সিপিএম কে কোনোদিন ক্ষমা করব না, সিপিএম এর সঙ্গে ঘর করা ছাড়ুন। কি বলেছেন শুনুন। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর সিপিএম এর সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি, আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই, 2টো এমপি সিট মালদা একটা, মালদায় 2টো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বলল না আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। তুমি সিপিএম, তোমার নেতা সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে, কি অত্যাচার করেছে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, পাশাপাশি জানিয়ে রাখি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সুচন্দ্রিমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো পরপর 3 ভাগে আমরা শুনলাম। একদিকে তিনি একলা চলার বার্তা দিয়েছেন, সেই জায়গা থেকে যেখানে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় নতুন করে আবার যখন শুরু করলেন, সেই মালদা। এবং আপনার আরও জানিয়ে রাখি আরও একটা বিষয়, এক তো একলা চলার বার্তা তিনি দিয়েছেন, পাশাপাশি তিনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন যে কংগ্রেস বলছে 2টি আসন হবে না, তিনি বলছেন তাহলে কি 42টা আসন চাই তাদের। তিনি এটাও বলেছেন যে সিপিএম কে তিনি ক্ষমা করবেন না, এবং কংগ্রেস কি কাজ করেছে এতদিন, সিপিএম এর সঙ্গে একসঙ্গে হয়ে বিজেপির হাত শক্ত করতে পারছে, অর্থাৎ কংগ্রেস আরই বা কি করতে পারে, এই প্রশ্ন সুচন্দ্রিমার। দেখো, এখানে যখন মালদাতে তৃণমূল নেত্রী যখন পদযাত্রা করছেন, রাহুল গান্ধী রোড শো করছেন, এবং আইরনিক্যালি দুটোই একই জায়গা, মালদা কংগ্রেসের দুর্গ বলে পরিচিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে এখান থেকে 2জন সাংসদ রয়েছে কিন্তু কোনো রাজ্যে কোনো এমএলএ নেই যাদের, তারা 2টোর বেশি আসন চেয়ে কি প্রমাণ করতে চাইছে। তাই কোথাও একলা চলর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এ কারণেই বেশি করে যে তৃণমূল কংগ্রেসের কাউকে প্রয়োজন নেই বিজেপিকে পরাস্ত করতে, এই বার্তাটা আঞ্চলিক দল হিসেবে জাতীয় কংগ্রেসের কান অবধি যাতে পৌঁছে যায় খুব দ্রুত। জাতীয় কংগ্রেস নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে, সভাপতি সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত স্তরে তাদের সম্পর্ক ভালো এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে, এই কথা রাহুল গান্ধী এর আগে সাংবাদিক বৈঠকে আমাদেরই জানিয়েছেন। কিন্তু শুধুমাত্র মুখের কথা নয়, আসন ভাগাভাগি নিয়ে অ্যাকশন অর্থাৎ পদক্ষেপ কি হচ্ছে। লোকসভা নির্বাচনে দামামা বাজতে আজকে 31শে জানুয়ারি, ফেব্রুয়ারি মাস আগামীকাল থেকে, এবং আগামী 20-25 দিনের মধ্যে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায়, এই যাত্রা যা মার্চের 20 তারিখ অবধি সে চলবে তাকে কিন্তু কমিয়ে আনতে বাধ্য হবে কংগ্রেস নেতৃত্ব, এমন আলোচনাও শুরু হয়ে গিয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রার এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের দ্বিতীয় ভাগে যাত্রা চলে এলো কিন্তু কোনো নেতৃত্ব নেই, এটা তো অবাক করার মতো বিষয়। এবং মানুষ, সাধারণ মানুষ যারা রাস্তার দুধারে রয়েছেন রাহুল গান্ধীকে দেখার জন্য, রাহুল গান্ধী গাড়ির ওপরে বসে আছেন এবং সেই রাহুল গান্ধীকে দেখার জন্য এত জনসমর্থন এসেছেন, তাদেরকে তো দ্বিধাবিভক্ত করা হচ্ছে যে তারা জোটেও আছেন কিন্তু ভোটের সময় আসন ভাগাভাগিতে নেই। তাই ভাগাভাগি কিসের ভিত্তিতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের ভোট ব্যাংক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেখানে স্পষ্ট করে এটা বলে দিতে চাইছেন যে বামেদের সঙ্গে যারা গুরুত্ব দিয়ে চলছে, জোটের মধ্যেও যাদের লেফট ডমিনেটিং আলোচনা চলছে, সেখানে তৃণমূল কংগ্রেস একলা চলো নীতিতেই থাকবে, একলা লড়াই করবে 42টা আসনে। কংগ্রেস 2টোর বেশি আসন চাইলে তারা কতটা নমনীয়, কতটা মনোযোগী হচ্ছে আসন ভাগাভাগির ফয়সলা করার জন্য, সেই বার্তায় তৃণমূল কংগ্রেস নেত্রী স্পষ্ট করেছেন। এক্ষেত্রে কংগ্রেসের
তরফ থেকে এখনো পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত জানানো হয়নি, যদিও তারা বলছেন যে পুরোটাই ইতিবাচক স্তরে রয়েছে, কিন্তু আর কতদিন ইতিবাচক স্তরেই শুধু থাকবে? জনসাধারণের সামনে জোটের ভবিষ্যৎ নিয়ে যখনই প্রশ্ন করা হয় তখনই কংগ্রেস নেতৃত্ব বলে দেয় যে তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ ভালো, সভাপতির সঙ্গে যোগাযোগ ভালো, আসন নিয়ে আলোচনা চলছে, সবকিছুই ভালো। কিন্তু পক্ষান্তরে সেই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস যে দলকে এই জোটের বাইরে রাখার কথা বলছে বামেদের, সেখানে কংগ্রেস ভাসুর ভাদ্র বইয়ের মতো নাম না করে যে কথা বলছে সেটাকেও তো তৃণমূল মেনে নিতে পারে না। অন্তত পক্ষে তৃণমূলের যে কর্মী সমর্থক যে অঞ্চল মালদা, এখানে বিধানসভা নির্বাচনে যে বিপুল ভোটের ছয়লাভ দেখেছে, সেখানে এই ভোট সুইংটা আখেরে লাভ করতে পারে বিজেপি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলছে যে কংগ্রেস বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো দুটো পয়েন্ট বলছেন। এক থেকে কংগ্রেস কি কাজ করেছে, এবং যেটা তিনি আশিস দা আপনার কাছেও আসবো, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বার্তায় আসন সমঝোতার কথা রয়েছে একলা চলার বার্তা, পাশাপাশি তিনি কংগ্রেসকে নিশানা করে যা যা বলছেন, সেখানে তিনি বলছেন যে সিপিএম এর সঙ্গে জোট বেঁধে বিজেপির হাত শক্ত করতে চাইছে কংগ্রেস। করছে কি কাজ করছে কংগ্রেসের বাইরে, আর এমনটাই বলছেন তিনি। দেখো, আমি প্রথমেই বলতে চাই যে এই যে গাড়ি ভাঙার যে ব্যাপারটা, বিতর্কটা সামনে এসেছে, এই ব্যাপারে আমাদের সাংবাদিক সুচন্দ্রিমা তিনি প্রথম এই দড়ি দিয়ে লেগে কাঁচ ভাঙার কথাটা বলেছিলেন। আমি সবগুলো মিডিয়া একটু খেয়াল রাখছিলাম, সুচন্দ্রিমাই প্রথম বললেন যে ব্যাপারটা এইরকম হয়েছে, নিরাপত্তা রক্ষীদের হাতের দড়ি লেগে কাঁচ ভেঙে গেছে। অবশেষে কংগ্রেসের বিবৃতিতে সেই জিনিসটা প্রতিষ্ঠিত হলো। সেই জন্য আমার মনে হচ্ছে যে আমাদের একটা অভিনন্দন জানানো উচিত। কলকাতা টিভির সাংবাদিক সুচন্দ্রিমা প্রথম থেকে রয়েছেন এবং এই কষ্ট করে এই দীর্ঘ পথ তিনি সঙ্গে রয়েছেন এবং তিনি খুব তীক্ষ্ণভাবে খবরটাও আমাদের সামনে এনে হাজির করেছেন যে ঢিল নয়, আক্রমণ নয়, হামলা নয়, নিরাপত্তা রক্ষীর দড়ির ঘষ্টাতে সেটা হয়েছে, এই খবরটা তিনি প্রথম দিয়েছিলেন। এইবারে আজকে বহরমপুরে এবং মালদাতে মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে অনেকগুলো কথা বলেছেন এবং কোনো মিডিয়া জিনিসটাকে এভাবে দেখাতে চাইছেন যে কংগ্রেস এবং তৃণমূলের জোটের সম্ভাবনার এখন শোক সঙ্গীত গাইতে হবে, অন্ত্যেষ্টি সঙ্গীত গাইতে হবে, অর্থাৎ আর যেন কোনো সম্ভাবনা নেই তৃণমূলের সাথে কংগ্রেসের জোট হবার বা আসন সমঝোতা হওয়ার। যারা এই অন্ত্যেষ্টি সঙ্গীত গাইতে চাইবেন তাদের সারিতে আমি এখনই দাঁড়াতে রাজি না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলে স্পষ্ট বোঝা যাবে যে তার দুটো দিক আছে। একটা তো কংগ্রেসকে আক্রমণের দিক, অর্থাৎ মালদা বহরমপুরে যেখানে তারা জিতেছিলেন এমপি কি কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি। এমনকি তিনি এটাও বলেছেন যে কংগ্রেস পরোক্ষে বিজেপিকে সাহায্য করছে, সেটা যেমন ঠিক তেমনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন সিপিএমকে ছেড়ে আসুন, তা না হলে সমঝোতা সম্ভব নয়। কথাটাকে ঘুরিয়ে দেখুন, সিপিএমকে ছাড়লে সমঝোতা সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন দুটো আসন দিতে চেয়েছিলাম, তারা অনেক বেশি চাইছে। তার মানে আসনের সংখ্যা নিয়ে একটা দর কষাকষির জায়গা আজকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। সুতরাং যারা মনে করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা বহরমপুরের বক্তব্যের পরে জোটের আর কোনো সম্ভাবনা রইল না, তাদের সঙ্গে ঠিক আমি একমত হতে পারছি না। আমার মনে হচ্ছে অনেক সময় আছে এখনও, ভোটের বিজ্ঞপ্তি জারি হবে, তারপরে মনোনয়ন ইত্যাদি অনেক সময় আছে। সেই জন্যে এখনও বহু সময় আছে, দর কষাকষি চলবে, চাপ পাল্টা চাপ চলবে এবং তার মধ্যে দিয়েই এখনও এই জোট গড়ার রাজনীতি চলছে বলেই আমাদের মনে হয়। আশিস দা, আমি একটু জয়রাম রমেশ জোট নিয়ে কি বলেছেন শুনে দিতে চাইবো দর্শকদের। बंगाल में बीजेपी को हराने के लिए टीएमसी अकेला ही काफी है, कांग्रेस के साथ नहीं लड़ना है। ममता बनर्जी बहुत सम्मानित नेता है हमारे देश के, उनका ट्रेनिंग कांग्रेस में ही हुआ है, मैंने उनको कांग्रेस में भी देखा है। हम ममता जी से प्रेरणा लेते हैं। मैं जानता हूं खड़गे जी और राहुल जी, सोनिया जी सभी उनका बड़ा सम्मान और आदर देते हैं। खड़गे जी ने उनसे बात की
खरगे जी ने 3 दिन कोशिश की नीतीश कुमार से फोन पर लगाने में, वो सफल नहीं हुए, पर खरगे जी और ममता जी के बीच में सीधा संपर्क हुआ फोन पर। ममता जी ने कहा है, मैंने पढ़ा है कि 42 सीटों पर वो लड़ेगी, पर मेरा ये समझ है जब हम गठबंधन में हैं, गठबंधन में लेन देन होता है। गठबंधन की सफलता जो है तभी होगा जब हम लोग एक दूसरे को सम्मानित तरीके से एक फॉर्मूला ढूंढ निकालेंगे। एक तरफा फॉर्मूला नहीं हो सकता। कांग्रेस पार्टी नहीं कह सकती है ये हमारा फॉर्मूला है, कोई और पार्टी नहीं कह सकती है ये हमारा फॉर्मूला। ये फॉर्मूला जो बनेगा ये सभी के सह। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সুচন্দ্রিমা তোমাকেও আপাতত ধন্যবাদ, আশিস দা আপনাকেও ধন্যবাদ। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গের ট্রেজারি রুল বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাগের সামনে যে তথ্য উঠে এসেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 160খানা অ্যাক্টিভ পিডি অ্যাকাউন্টস আছে এবং তাতে প্রায় 3465 কোটি টাকা, এই টাকা সেখানে পড়ে রয়েছে এবং পাবলিক ফান্ড, এবং এই টাকা আত্মসাৎ করা ছাড়া অন্য কোনো দ্বিতীয় দূরভিসন দিতে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল করেনি। তাই এই তিনটি বিষয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেয়া, এই ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট খোলা এবং তার সাথে যে কন্টিজেন্সি ফান্ড বা কন্টিজেন্ট ফান্ডের মিসইউজ প্রমাণ করছে যে আমাদের রাজ্য সরকার জনগণের টাকাকে লুট করছে এবং কেন্দ্র সরকার যথাযথভাবে এই ক্যাগ রিপোর্ট যা দিয়েছে, এরপরে কোন কেন্দ্র সরকারের পক্ষ থেকে 1 টাকাও রাজ্য সরকারকে দেওয়া উচিত না যতক্ষণ না পর্যন্ত ক্যাগ রিপোর্টের এই প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দিতে পারছে। তিনি তো 2 তারিখ ধর্নায় বসছেন, কেন্দ্রীয় সরকার যে পাওনা টাকা পশ্চিমবঙ্গ সেটা দিচ্ছে না, সেটার জন্য মুখ্যমন্ত্রী আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন, তার সাংসদ এবং বিধায়ক মন্ত্রীরাও বসবেন। আমরা এই ক্যাগের যে প্রশ্নগুলো ক্যাগ তুলেছে, এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমরা কলকাতাতে ধর্নায় বসবো। এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পরে আমরা কলকাতাতে ধর্নাতে বসবো। এই প্রশ্নগুলোর উত্তর, ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায় দিবি, কোথায় কন্টিজেন্সি ফান্ডের টাকা, কোথায় গেল এত টাকা, পিডি অ্যাকাউন্ট কেন খোলা হলো। বলা হয়েছে যে সিএজি নিয়ে আপনারা বলছেন সেই সিএজি এইভাবে প্রত্যক্ষ সরাসরিভাবে গ্রহণ করা যায় না, সেটা পিএসসিতে আলোচনা হয়। তো আপনারা ভুল পথে চলছেন, অভিযোগ তৃণমূল। চোখ রাখবো খবরে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। মুখ খুললেন সোমনাথ শ্যাম অর্জুন সিং দ্বন্দ্বে জর্জরিত শিল্পাঞ্চলের রাজনীতি। সম্প্রতি কাঁচরাপাড়ার সামাজিক মঞ্চ থেকে শুভ্রাংশুর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। আর সেই প্রসঙ্গেই মুখ খুললেন শুভ্রাংশু। তার দাবি 2019-এ বিজেপিতে ছিলেন যারা, তারাই বর্তমানে তৃণমূলে গিয়ে সন্ত্রাস করছে। এরা কেউই তৃণমূলের ইতিহাস জানে না বলে কটাক্ষ শুভ্রাংশুর। একটা জায়গায় গোষ্ঠী থাকলে তার কন্দল হবে, কিন্তু সেটা আভ্যন্তরীণ জায়গায় করা উচিত। যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে, তার জগদ্দল বিধানসভার পুরো এলাকাটা সম্বন্ধে সে সবটাই জানে। আর আজকে আমি আর বেশি কথা বলবো না, আমি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো, সবাইকেই জানাবো এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো, দল যদি পারবে। আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, আমরা শুভ্রাংশুর বক্তব্য শুনলাম, আর কি জানতে পারছো? দেখো, তুমি জানো বিগত বেশ কয়েকদিন ধরে যেরকম ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাংসদ এবং বিধায়কের যে দ্বন্দ্ব চলছিল,
তাতে কিন্তু গতকালকে একটি সামাজিক মঞ্চ থেকে নাম না করে মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে কটাক্ষ করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শর্মা এবং বর্তমানে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। তারা দুজনেই বলেন যে আগে বীজপুরে সন্ত্রাস হতো, বীজপুরে কোনো উন্নয়ন হয়নি, আগে অনেক পাল্টিবাজরা এই বীজপুরে বড় বড় নেতারা থাকতো, তারই পাল্টা আজ নিজের বাসভবনে শুভ্রাংশু রায় বলেন যে কে পাল্টিবাজ তার সময় আসলে বোঝা যাবে। জগদ্দলের বিধায়ক যেভাবে কথা বলছেন উনি তো নিজেই সবেমাত্র তৃণমূল কংগ্রেসে এসছেন এবং যিনি বর্তমানে বীজপুরের বিধায়ক রয়েছেন সুবোধ অধিকারী, তিনিও 2019 সালে নির্বাচনের সময়তেও লোকসভা নির্বাচনও তিনি বিজেপি করতেন। নির্বাচনের পরে তিনি দল বদলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তারপরে তিনি বিধায়ক হয়েছেন। অতএব তৃণমূল কংগ্রেস সম্বন্ধে তারা দুজনেই ওয়াকিবহল কেউ নয়। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে রয়েছেন শুভ্রাংশু রায় এবং মুকুল রায়। অতএব তৃণমূল কংগ্রেসকে জানতে হলে তাদের পুরনো ইতিহাস জানতে হবে বলেও শুভ্রাংশু রায় এদিন নিজের সাংবাদিক বৈঠক থেকেও জানান। এছাড়াও তিনি জানান যে জগদ্দলের বিধায়ক যেভাবে ওনাকে আক্রমণ করেছেন তাতে উনি চ্যালেঞ্জ নিচ্ছেন, রাজনৈতিক চ্যালেঞ্জ নিচ্ছেন, যদি কিছু বলার থাকে খোলা মঞ্চে নয় রাজনৈতিক ভাবে বলুক এবং দলের উচ্চ নেতৃত্বের কাছে জানায়। এইভাবে প্রকাশ্য মঞ্চ থেকে যদি এরকম প্রকাশ্যে কথা বলতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের যারা নিচতলার কর্মী রয়েছে তাদের মনোবল ভাঙবে বলেও তিনি জানান। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। আসবো অন্য খবরে। ফের ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার চোখ রাঙানি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ঠিক মধ্যে চীনের গুন্ডামি ভিডিও পোস্ট করে সরব কংগ্রেস। নিজের স্বভাব থেকে বিরত থাকছে না চীন। আমাদের জমিতে মেষপালকদের বাধা দিয়েছে চীনা সেনা। চীনের এত সাহস হচ্ছে কিভাবে? এবারও কি পিএম মোদি চীনকে ক্লিন চিট দেবেন? প্রশ্ন উঠছে। চীনকে কড়া বার্তা দেওয়া উচিত এমন কেন্দ্রের এমনটাই বক্তব্য কংগ্রেসের। 2রা জানুয়ারির ভিডিও নিয়ে তোলপাড়। লাদাখের কাকজুংয়ে মেষ পালকদের সঙ্গে চীনা সেনার হাতাহাতি। চীনা সেনাকে পাল্টা পাথর ছোড়েন মেষ পালকরা। কথা বলবো আমার সহকর্মী টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, যেটা মধুমন্তী জানানোর যে গালওয়ান এবং তাওয়াং এর যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, তারপরে এবার পূর্ব লাদাখে চীনের অনুপ্রবেশ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের পিপলস লিবারেশন আর্মি সৈন্যরা ঢুকে পড়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরাল করার পর তাকে আবার টুইট করে প্রকাশ্যে এনেছে কংগ্রেসের বক্তব্য, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ভারতীয় মেষপালকদের নিয়ে তারা যখন যাচ্ছিলেন তাদের কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না এবং তাদেরকে বাধা দেয় চীনা সেনা। ভারতীয় সীমানার মধ্যে থেকে কিভাবে চীন এই বাধা দিতে পারছে এবং চীন কেন এভাবে বাধা দিচ্ছে, কিভাবে এত সাহস পাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ওই এলাকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সেখানে চীনা সেনাদের দেখতে পাওয়া যাচ্ছে, ভারতীয় সেনাদের কোনো সাঁজোয়া গাড়ি বা ভারতীয় কোনো সেনাবাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ফলে সেক্ষেত্রে এবারেও প্রধানমন্ত্রী কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে চীনকে ক্লিনচিট দেবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস। ফলে এই বিষয়টি নিয়ে আগামী দিনে রাজনৈতিক তরজা যে বাড়বে, আসন্ন লোকসভা যে অধিবেশন সেই অধিবেশনেও যে সেই নিয়ে আলোচনা হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। 4টের চারদিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।